গুলবাহার উঠোনের এক কোণায় রান্নাঘরে বসে রুটি বেলছে আর লাকড়ির চুলায় ভাজছে। পাশে বসে আছে গোলাপজান। আম্মা। আচ্ছা, তুমি কি হাসান মঞ্জিলে গিয়েছিলে কখনো? হঠাৎ এই প্রশ্ন। তখনই সাইকেল চেপে বাড়ির ভেতর ঢুকে বোরহানউদ্দিন। গোলাপজান হারিকেন নিয়ে যায় আব্বার কাছে। তার হাত থেকে বাজারের ব্যাগটা নিয়ে পাকের ঘরে রাখে। আম্মা, আব্বা আসছে, তুমি 2টা রুটি দাও, আব্বাকে দেই। বোরহানউদ্দিন একটু এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, মা মেয়ে মিলে কি রান্না করছো শুনি? আরে তেমন কিছু না, আপনার জন্য রুটি আর পুঁই বিচি ভাজি করেছিলাম। আজকে রাত্রে আমরা এটাই খাবো। হাসান মঞ্জিলে উৎসব হচ্ছে, কারণ এই বাড়ির বড় ছেলে এত বছর পর বিলেত থেকে ফিরেছে। তাই পুরো বাড়ি সুন্দর করে গুছগাছ করেছে। মেহেরবান হলেন আফতাব হাসানের স্ত্রী। তিনি দেখতে যেমন সুন্দর, ঠিক তেমন চতুরও বটে। পুরো মঞ্জিলটি এক হাতেই আঁকড়ে রেখেছেন, যেন ছেড়ে দিলেই কেউ ছিনিয়ে নেবেন। এই ভয় তাকে প্রতিনিয়ত কুরে কুরে খায়। এই বাড়িতে আরও 9 জন সদস্য আছে। মেহেরবানের 3 ভাইও আছে, মালেক, খালেক, রাশেদ এবং তাদের সহধর্মিনীরা পরিবিবি, আঞ্জুমান, রাজিয়া বেগম। আঞ্জুমান হলেন মালেক মিয়ার স্ত্রী। তাদের একটি মেয়েও আছে, নাম আয়না, বয়স 18 বছর। খালেক মিয়ার বউ হলেন পরিবিবি, তাদের কোনো সন্তান নেই। রাশেদ মিয়ার বউ রাজিয়া বেগম, ওনাদের 2 ছেলে আছে। একজন শহরে থাকে, 22 বছর বয়স, নাম রাকিব। আর একজন গ্রামে আফতাব হাসানের সঙ্গে সঙ্গে থাকেন, বয়স 25 বছর হবে, নাম রায়ান। হাসান মান্নাত তার কামরায় প্রবেশ করলো। ঘরটি অন্দরের ঠিক পিছন দিকে, বাকিরা সবাই অন্দরের ভিতরে থাকে। মান্নাত শুধু অন্দরের পিছনে থাকে। ঘরে পা রাখতেই নাকে ভেসে ওঠে গোলাপের ঘ্রাণ। এত সুন্দর ঘ্রাণ মান্নাতকে পাগল করে প্রায়। ঘরটিতে একটি বিশাল খাট ফালানো আছে। সবার ঘরের খাট হয় 4 কোণা, আর মান্নাতের ঘরের খাটটি হলো গোল আকৃতির। ঘরের বাম পাশে বিশাল আলমারি, ঘন কারুকাজ করা। একটি ড্রেসিং টেবিল আছে, যেটা দেখলেই মনে হবে রাজকীয় ব্যাপার। ঘরের ভিতরে একটি রকিং চেয়ারও আছে, যা মান্নাত বিলেত থেকে ফেরার সময় নিয়ে এসেছে। আসবো? মান্নাত খাটের উপরে রাখা গোলাপগুলো দেখছিল। হঠাৎ মেয়েলি কণ্ঠ শুনে ঘাড় ঘুরিয়ে তাকায়। কি চাই? ফুপি আপনাকে জিজ্ঞাসা করতে বলেছে আপনার কি কিছু লাগবে? আয়নার কথা শুনে মান্নাত তাচ্ছিল্য করে হাসে। লাগবে তো, অনেক কিছু লাগবে। কি কি দেবে তোমার ফুপি? আয়না মাথা নিচু করে বলে, আপনি যা যা চাইবেন। মান্নাত আয়নার দিকে ঝুঁকে আস্তে করে ফিসফিস করে বলে, তোমার ফুপিকে যে বলো যা যা রেখে গিয়েছিলাম 14 বছর আগে, তা সব চাই আমার, সব। আয়না এতক্ষণ যাবৎ মান্নাতকে দেখছিল। এত আকর্ষণীয় পুরুষ কি করে হয়? মান্নাত এতক্ষণ যা যা বলেছে একটাও আয়নার মাথায় ঢুকেনি। সে শুধু হাসান মান্নাতকে দেখেই যাচ্ছে। মান্নাত তা বুঝতে পেরে সরে দাঁড়ায়। এখন যেতে পারো। আয়না কথাটা শুনল কিনা কে জানে। সে ঘরের মধ্যে ঢুকে পড়ে। খাটের সামনে দাঁড়িয়ে ফুলগুলোর দিকে তাকিয়ে বলে, বিছানাটা এলোমেলো হয়ে আছে, ঠিক করে দেই? লাগবে না, আপনি ঘুমাবেন কিভাবে, আমি ঠিক করে দিচ্ছি। এই মেয়ে, তুমি কি বাংলা কথা বুঝো না? বের হও ঘর থেকে। আয়না মান্নাতের ধমক খেয়ে কেঁপে উঠে ভয়ে এক দৌড়ে ঘর থেকে বের হয়ে যায়। মান্নাত ঘরের দরজা দিয়ে বিছানার সামনে আসে, ফুলগুলোর দিকে তাকায়। তারপর পাঞ্জাবির পকেট থেকে একটা গোলাপ বের করে। গোলাপটার ডাটার কাঁটায় কিছুটা রক্ত লেগে আছে। তখন গোলাপজান যে ফুলের কাঁটায় পা লেগে পড়ে গিয়েছিল, সেই ফুলটি মান্নাত তার পকেটে ভরে নিয়েছিল। সেই ফুলটা সে নাকের সামনে এনে ঘ্রাণ সুখে অস্পষ্টভাবে বলে ওঠে, জান্নাত। বোরহানউদ্দিন সবেই বাজার থেকে ফিরল। গোলাপজান মায়ের থেকে রুটি এনে দিচ্ছে তার আব্বাকে। পুরা বাড়ি জুড়ে শুধু 3 জন মানুষের বসবাস। বাড়ির পাশ দিয়ে একটি সরু রাস্তা গেছে গোলাপ বাগানে। তারপর একটি কূপ আছে, যেখান থেকে গুলবাহার রোজ পানি তুলে আনেন। বাড়ির উঠোনে বড় বড় 2টা আম গাছ আছে। বোরহানউদ্দিন হঠাৎ বলে উঠলেন, কিরে মা, তোর পড়ালেখা কেমন চলছে? জি আব্বা, ভালো। গুলবাহার বোরহানউদ্দিনের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে আছে। বোরহান বুঝতে পেরে বলে ওঠেন, মেয়ের বিয়ের ঘর আসতেছে বুঝলা গুলবাহার। কি বলেন এসব? মেয়ে আমার মাত্র 14 বছর, এত কম বয়সে মেয়ে বিয়ে দিব না। তোমাকে এখন দিতে বলছে কে? গঞ্জে আমার এক বন্ধু আছে, তার ছেলে মুদি দোকান সামলায়। ছেলেটা ভীষণ ভদ্র, লেখাপড়াও করেছে, এখন বাপকে সাহায্য করছে দোকানে। বলেছে সামনের বছর ছেলেকে বিয়ে করিয়ে বিলেত পাঠিয়ে দিবে। আমার গোলাপজানের কথা তো সবাই জানে, মেয়ে আমার চাঁদের টুকরা, তাই আর কি। আর তুমি তো জানোই রাখালনগরের অবস্থা, এখানে মেয়েদের 15 বছর হওয়া মানে বিয়ের বয়স পার হয়ে যাওয়া। না, তাও আমি আমার মেয়ে গোলাপজানরে এত তাড়াতাড়ি বিয়ে দিব না। মেয়ে আমার এখনও ঠিকমতো বড় হয় নাই। ঠিক ওই মুহূর্তে বাইনা বাড়িতে 4-5 জন লোক ঢুকে, সঙ্গে আসেন হাসান মান্নাত। রাতের বেলা এমন করে বাড়ির মধ্যে এত লোক দেখে বোরহানউদ্দিন ঘাবড়ে যায়। গোলাপজান ঘরে বসে হারিকেন দিয়ে পড়ছিল।
পরনে তার সাদা রঙের থ্রি পিস, মাথায় সুন্দর করে ঘোমটা টানা। হাসান মান্নাত বাড়ির ভিতর পা রাখতেই বোরহান আর গুলবাহার রান্নাঘর থেকে বের হয় উঠোনে। গোলাপ যেন হারিকেন নিয়ে বেরোয়, উঠানে পা রেখে হারিকেনটা তুলে ধরে মুখের সামনে। কে আসছে বাড়িতে দেখার জন্য। ঠিক ওই সময় হারিকেনের তেল শেষ হয়ে নিভে যায়, আর সঙ্গে সঙ্গে গোলাপজান ভয়ে চোখ খিচে বন্ধ করে ফেলে। সেই সাথে চাঁদের আলোয় গোলাপজানকে একটি পবিত্র সাদা কবুতরের মতো লাগলো হাসান মান্নাতের চোখে। বোরহান উদ্দিন তাদের দেখে এগিয়ে এলেন। সাহেব, আপনি আমাদের বাড়ি? গোলাপ নিতে এলাম। গোলাপজানের দিকে চেয়ে বলল মান্নাত। জি, আপনার বাগানের সবচেয়ে সুন্দর গোলাপটা আমার চাই। হাসান মান্নাতের পরনে ছিল কালো রঙের পাঞ্জাবি। সে দেশে আসার পর থেকে বেশিরভাগ সময় সাদা কালো রঙের পাঞ্জাবি পরে, সঙ্গে একটি করে শালও গায়ে চড়ায়। দেশের বাইরে যখন ছিল তখন প্যান্ট আর ফতুয়া পরত। বোরহান উদ্দিন মান্নাতের দিকে তাকিয়ে নিচু স্বরে বললেন, আপনাকে তো সকালেই বললাম নতুন ফুল আনবো কিনা, আপনি নিষেধ করেছিলেন। সেগুলো শেষ, আরও লাগবে। কথাগুলো বলছে বোরহানের সঙ্গে, কিন্তু দৃষ্টি তার গোলাপজানের পানে। গোলাপজান তার মায়ের পিছনে গিয়ে দাঁড়ায়। গুলবাহারও ভয়ে আছেন, তাই মেয়েকে আড়াল করে দাঁড়িয়েছে। আর শুনুন, আজকের ফুলগুলো সকালেই দিয়ে আসবেন। জি সাহেব। আমাকে সাহেব বলার প্রয়োজন নেই, আমার একটা নাম আছে, হাসান মান্নাত, সেটা ডাকলেই খুশি হব। আসি। এই বলে মঞ্জিল বাড়ির পাহারাদার এবং মান্নাত চলে যায়। আব্বা, কালকে তো বেশি ফুল ফুটবে না, কিভাবে দিবেন? যা আছে তাই দিব, তুই শুয়ে পড়, সকালে মাদ্রাসায় যাবি। জি আচ্ছা। এই বলে গোলাপজান তার ঘরে চলে যায়। কিন্তু বোরহান আর গুলবাহার বাড়ির উঠোনে বসে পড়ে। তাদের মাথায় কিসের যেন চিন্তা ঘুরপাক খাচ্ছে, গভীর চিন্তা। সকাল সকাল পাখি আর প্রান্ত এলো গোলাপজানকে নিতে। আজকে গোলাপজান পাখি আর প্রান্তর সঙ্গে যাবে। প্রান্ত ছেলেটা কলেজে পড়ে, সেকেন্ড ইয়ারে আছে, বয়স আনুমানিক 22 হবে। দেখতে শুনতে খুব ভদ্র এবং নম্র। গোলাপজানকে সেই পিচ্চি থেকে সে চিনে, কিন্তু বেশি একটা কথা বলে না। বোনের বান্ধবী বলে সব সময় বোনের নজরেই দেখেছে, কিন্তু ইদানিং গোলাপজান সামনে এলে প্রান্তর কেমন যেন লাগে, তাই সে খুব কম ওদের মাদ্রাসায় দিতে যায়। তবে আজ বোরহান উদ্দিনের কাজ থাকায় সে যেতে পারছে না, তাই এই দায়িত্ব আজ তাকে নিতে হলো। হাসান মঞ্জিলের ভেতর ঢুকতেই দেখা মিলল আফতাব হাসানের সঙ্গে। বৈঠকখানায় বসে কিছু দলিলপত্র দেখছিল। ওনার সামনে দুইজন শার্ট প্যান্ট পরনে ভদ্রলোক বসে আছে, যাদের দেখেই বোঝা যাচ্ছে এরা শহর থেকে এসেছে। কি ব্যাপার বোরহান, সকাল সকাল আমার বাড়িতে? জি, ছোট সাহেব আসতে বলেছে কিছু ফুল নিয়ে। ও আচ্ছা, যাও। আর একটু সামনে এগোতেই দেখা মিলল মেহেরবানের সঙ্গে। আপনি? ছোট সাহেবের কাছে এসেছি, কিন্তু আমার ছেলে তো ঘুমাচ্ছে, ওর ঘুম এখন নষ্ট করা যাবে না, আপনি পরে আসুন। ওই সময় গেট দিয়ে হাসান মান্নাত ঢুকছিল। সকাল 6টায় সে জগিং করতে বের হয়েছিল। 2 ঘন্টা রাস্তায় পার করে বাড়ি ফিরল। তুমি না ঘুমিয়েছিলে? বের হলে কখন? কৈফিয়ত দিতে বাধ্য নই। কাকা, আপনি আমার সঙ্গে আসুন। মেহেরবান জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। ছেলেটা আসার পর থেকে কেমন যেন বদলে গেছে। ভিতরে আসুন কাকা। না মানে, আমি বাইরেই দাঁড়াই, এই যে আপনার ফুল। আমি তো এই ফুলের কথা বলিনি কাকা, আপনি ভালো করেই জানেন আমি কাল রাত কেন আপনার বাড়ি গিয়েছিলাম। সাহেব, আমি কতবার বলবো আমাকে সাহেব বলবেন না? আমাকে একটু সময় দাও বাবা, আমি কথা দিচ্ছি তোমার ফুল তোমাকেই বুঝিয়ে দিব। এই বলে বোরহান মঞ্জিল ছেড়ে বেরিয়ে এলেন। আয়না আজ নিজে রান্নাঘরে গেছে। সেই খেজুরের রস দিয়ে আজ পায়েস বানাবে। রান্নাঘরে রাজিয়া বেগমও ছিল তাকে সাহায্য করার জন্য, কিন্তু আয়না আজ কারো সাহায্য নিবে না। এইদিকে হাসান মান্নাত কামরায় এসে তোয়ালে নিয়ে তাদের নিজেদের সুইমিং পুলে গোসল করতে এসেছে। পানিতে ঝাঁপ দিয়ে প্রায় অনেকক্ষণ সে চুপ করে থাকতে পারে। এটা সে বিলেত থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছে। প্রায় সে জিম করে ওখানে সুইমিং করত। এই অভ্যাস এখনও রয়ে গেছে, তাই আজও জগিং করে এসে সুইমিং করতে ইচ্ছে হলো। বাড়ির চারপাশে অনেকগুলো করে লোক দাঁড়ানো, বাড়ি পাহারাদার বলা যায় আর কি, কারণ আফতাব হাসান একজন বিশিষ্ট ব্যক্তি, যার দখলে বেশ অর্ধেক রাখাল নগর। হাসান মান্নাত পানিতে ডুব দিতেই মনে পড়ে গেল কিছুক্ষণ আগের ঘটে যাওয়া ঘটনাটি। গোলাপজান, পাখি এবং প্রান্ত রাস্তা পার হচ্ছিল বাজারের পিছনে রাখাল নগরের মহিলা মাদ্রাসায় যাবে বলে। তখন একটি ইটবাহী ট্রাক এসে গোলাপজানের ঠিক সামনে চলে আসে। তখন যদি হাসান মান্নাত না থাকতো, গোলাপজান ওখানেই। না, আর ভাবতে পারছে না হাসান মান্নাত। মেয়েটা তাকে উন্মাদ করে দিচ্ছে। প্রান্ত ছিল ওখানে, কিন্তু সে তার বোনের হাত ধরে রেখেছিল। এই মেয়ে, তুমি কি রাস্তা পার হওয়া শিখোনি এখনো? আমি না এলে তো এক্ষুনি গেছিলে। বয়স তো হলো 14, এখনো অবুঝ তুমি? আমি দেখিনি, আর তাছাড়া আমাকে তো আব্বা দিয়ে আসে। আজ আব্বা আপনাদের বাড়ি গেছে, তাই ওদের সাথে এসেছি আমি।
পিছন ফিরে প্রান্তকে দেখে নিল একবার মান্নাত। প্রান্ত মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পাখি দৌড়ে এসে গোলাপজানকে জড়ায় ধরে। সই, ঠিক আছিস তো? ঠিক আছি, বাড়ি যেয়ে আমাকে কিছু বলিস না। মান্নাত এখনও গোলাপজানের হাত ধরে আছে আর গোলাপজানের ভীতু ভীতু কথা শুনছে মনোযোগ দিয়ে। ও না বললেও আমি বলে দিব। গোলাপজান পিছন ফিরে তাকায় মান্নাতের দিকে। কি বলে দিবেন আপনি? এই যে তুমি রাস্তায় চোখ কপালে তুলে হাঁটছো। দুঃখিত, আপনি ভুল দেখছেন। আমার চোখ ঠিকই আছে, বরং আপনার চোখ জায়গায় নেই। যদি থাকতো তাহলে ঠিকই আমার চোখ দুইটা দেখতেন। তখনই মান্নাতের নিঃশ্বাস ভার হয়ে ওঠে। সে পানির ভিতর থেকে উঠে দাঁড়ায়, চোখ খুলে আকাশের পানে তাকায় আর বিড়বিড় করে বলে ওঠে, এই চোখ যদি আমি না দেখি তাহলে আমার জীবনটাই যে বৃথা। জান্নাত, ঠান্ডা লেগে যাবে তো, উঠুন। এতক্ষণ কেউ পানিতে থাকে? মান্নাত ভাইয়া, উফ, এইটার নাম আয়না না দিয়া বায়না দেওয়া উচিত ছিল। যখনই দেখা হয় তখনই একটা না একটা বায়না ধরে। কি সমস্যা? আপনাকে ফুপা ডাকছে, বলল এক্ষণ যেতে। কোথায়? বৈঠকখানায়। আসছি, যাও। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি জান্নাত রহমান আপনাদেরকে গোলাপজান গল্পটি পড়ে শোনাচ্ছি, যেটা আমি নিজে লিখেছি। মানে লেখিকাও আমি, ভয়েস আর্টিস্টও আমি।